কেমন আছো আমার নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা? আজকে তোমাদের জন্য 2026-এর ইতিহাস বিষয়ের প্রথম পর্যায়ের প্রশ্ন উত্তর নিয়ে হাজির হলাম। দেখো, তোমাদের প্রথম পরীক্ষাতে পূর্ণ মান থাকবে 40 এবং সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। তো চলো শুরু করা যাক। দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো, যেখানে প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 করে। 1 × 10 = 10। দেখো আছে, অষ্টাদশ শতকে ফ্রান্সের রাজনীতি ছিল। অপশান ডি, রাজতান্ত্রিক। পরের প্রশ্ন, ফরাসি স্টেটস জেনারেলের অধিবেশনে তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা নিজেদের জাতীয় সভা হিসেবে ঘোষণা করে 1789 খ্রিস্টাব্দের। অপশান সি, 17 জুন। পরের প্রশ্ন, ফ্রান্সের ভূমিকরকে বলা হতো। অপশান ডি, টেইলি। পরের প্রশ্ন দেখে নাও, ফ্রান্সে নতুন সংবিধান গৃহীত হয়। অপশান বি, 1791 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখে নাও, রোবস্পিয়র পরবর্তী ফ্রান্সে পূর্ববর্তীত শাসন ব্যবস্থা হলো। অপশান বি, ডাইরেক্টরি। পরের প্রশ্ন, নেপোলিয়ন জন্মগ্রহণ করেন। অপশান ডি, কর্সিকা দ্বীপে। পরের প্রশ্ন দেখে নাও তোমরা, ট্রাফালগারের যুদ্ধ হয়েছিল যাদের মধ্যে। অপশান ডি, ফ্রান্স ইংল্যান্ডের মধ্যে। পরের প্রশ্ন, কোর্ট নেপোলিয়ন কবে সংকলিত হয়? অপশান এ, 1804 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখে নাও তোমরা, নীল নদের যুদ্ধে নেপোলিয়ন যার কাছে পরাজিত হন। অপশান ডি, কেউই নন। পরের প্রশ্ন, নেপোলিয়নের সাম্রাজ্যবাদের শেষ সঙ্গীত ছিল কোন অভিযান? অপশান এ, মস্কো অভিযান। দেখো, এবার তোমরা 2-এর দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও, যেখানে প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 করে। 1 × 6 = 6। প্রথম প্রশ্ন আছে, দেখে নাও, ফ্রান্সে বাধ্যতামূলক শ্রম করকে কী বলা হতো? করভি। পরের প্রশ্ন, দ্য স্পিরিট অফ লজ কার লেখা? উত্তর হলো দ্য স্পিরিট অফ লজ মন্তেস্কুর লেখা। 3 নম্বর প্রশ্ন দেখে নাও, টিপু সুলতান ফ্রান্সের কোন রাজনৈতিক দলের সদস্য ছিলেন? উত্তরটা দেখে নাও, জেকোবিন ক্লাব। পরের প্রশ্ন, কোন যুদ্ধকে জাতিসমূহের যুদ্ধ বলা হয়? লিপজিগের যুদ্ধকে জাতিসমূহের যুদ্ধ বলা হয়। পরের প্রশ্ন, কোড নেপোলিয়নে বিধির সংখ্যা কত? উত্তরটা দেখে নাও, কোড নেপোলিয়নে মোট 2287টি ধারা ছিল। 6 দাগের প্রশ্ন, ওয়ার অ্যান্ড পিস গ্রন্থটির লেখক কে? উত্তরটা দেখে নাও তোমরা, ওয়ার অ্যান্ড পিস গ্রন্থের লেখক হচ্ছে লিও টলস্টয়। এবারে দেখো 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর দাগের 2-3টি বাক্যের নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, যেখানে প্রতিটি প্রশ্নের মান থাকবে 2 করে। 2 × 4 = 8। দেখো, প্রথম প্রশ্ন, মানুষ ও নাগরিকের অধিকারের ঘোষণায় কি বলা হয়? দেখো, এতে বলা হয় স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার, আইনের চোখে সকলেই সমান। পরের প্রশ্ন, ফিজিওক্র্যাটস কাদের বলা হতো? উত্তরটা দেখে নাও তোমরা, ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সে এক শ্রেণীর অর্থনীতিবিদের আবির্ভাব হয়, যারা অবাধ বাণিজ্য ও বেসরকারি শিল্প প্রতিষ্ঠার পক্ষপাতী ছিলেন। তাদের ফিজিওক্র্যাটস বলা হয়। এই মতবাদের প্রবক্তা হলেন কুয়েসনে, অ্যাডাম স্মিথ প্রমুখ। এই অর্থনীতিবিদরা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যক্তিগত উদ্যোগকে স্বাগত জানিয়ে রাষ্ট্রীয় হস্তক্ষেপ ও নিয়ন্ত্রণের বিরোধিতা করেন। পরের প্রশ্ন দেখে নাও, সেপ্টেম্বর হত্যাকাণ্ড কি? 1792 খ্রিস্টাব্দে 2 থেকে 6 সেপ্টেম্বর উন্মত্ত ও হিংস্র জনতা জেকোবিন নেতা ম্যারাটের নেতৃত্বে জেলখানাগুলিতে যে হত্যাকাণ্ড চালায় তা সেপ্টেম্বর হত্যাকাণ্ড নামে পরিচিত। পরের প্রশ্ন, অর্ডার্স ইন কাউন্সিল কি? ফ্রান্সের বার্লিন ডিক্রির প্রত্যুত্তরে ইংল্যান্ডের মন্ত্রিসভা 1807 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে অর্ডার্স ইন কাউন্সিল জারি করে। ফ্রান্স ও তার মিত্র দেশের বন্দরে কোনো দেশের, এমনকি নিরপেক্ষ দেশের জাহাজও ঢুকতে পারবে না। এই নির্দেশ লঙ্ঘন করলে ইংল্যান্ড ওই জাহাজ ও মালপত্র বাজেয়াপ্ত করবে। যদি একান্তই যেতে হয় তবে ইংল্যান্ডের কোনো বন্দরে এসে অনুমতি নিয়ে যেতে হবে। পরের প্রশ্ন, শত দিবসের রাজত্ব কি? শত দিবসের রাজত্ব বলতে নেপোলিয়ন বোনাপার্টের এলবা দ্বীপ থেকে পালিয়ে এসে 20 মার্চ 1815 সালে ফ্রান্সে পুনরায় ক্ষমতা দখল এবং 18 জুলাই 1815 তারিখে ওয়াটারলুর যুদ্ধে পরাজয়ের পর
তার দ্বিতীয় ও চূড়ান্ত পতন পর্যন্ত 100 দিনের শাসনকালকে বোঝানো হয়, যা সপ্তম জোটের যুদ্ধ নামেও পরিচিত ছিল, এবং এর সমাপ্তি ঘটে রাজা লুই অষ্টাদশের পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে। পরের প্রশ্ন, স্পেনীয় ক্ষত কি? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। স্পেনের অভ্যন্তরীণ বিরোধের সুযোগে নেপোলিয়ন 1808 খ্রিস্টাব্দে স্পেনের সিংহাসনে নিজে ভাই জোসেফ বোনাপার্টকে বসান। এতে স্পেনবাসী ক্ষুব্ধ হয়ে পর্তুগাল ও ইংল্যান্ডের সঙ্গে একযোগে ফ্রান্সের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। এই যুদ্ধে নেপোলিয়ন পরাজিত হন ও তার মান মর্যাদা ভুলন। তার এই ব্যর্থতা স্পেনীয় ক্ষত নামে পরিচিত। পরে প্রশ্ন দেখে নাও, 4 দাগের 7-8টি বাক্যে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, যেখানে প্রতিটি প্রশ্নের মান থাকবে 4 করে। 4 × 2 = 8। প্রথম প্রশ্ন আছে, ফ্রান্সকে কেন ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলা হয়? ফ্রান্সের আর্থিক অবস্থা ফরাসি বিপ্লবের অন্যতম প্রধান কারণ ছিল। ফ্রান্সের রাজস্ব ব্যবস্থা ছিল ত্রুটিপূর্ণ। তাছাড়া সরকারের অমিত ব্যয়তা, বিলাসিতা, ব্যয় সংকোচে অনিচ্ছা, জিনিসপত্রের মূল্য বৃদ্ধি ফ্রান্সের পরিস্থিতিকে ভয়ঙ্কর করে তুলেছিল। এইসব কারণে বিখ্যাত অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ তৎকালীন ফ্রান্সকে অর্থনীতির জাদুঘর বলেছেন। ত্রুটিপূর্ণ কর ব্যবস্থা। ফ্রান্সে কর আদায়ের ক্ষেত্রে কোনো ন্যায়সঙ্গত নীতি ছিল না। অভিজাত ও যাজকরা ছিলেন ফ্রান্সের বেশিরভাগ জমির মালিক, অথচ তারা কর দিতেন সরকারের আয়ের মাত্র 4%, আর মোট রাজস্বের 96% দিতে হতো দরিদ্র কৃষকদের। সরকারের বেহিসাবি অর্থব্যয়। ফ্রান্সের রাজাদের বেহিসাবি অর্থব্যয়ের ফলে ফ্রান্সের অবস্থা শোচনীয় হয়ে পড়েছিল। যুদ্ধনীতির অযৌক্তিকতা। চতুর্দশ লুই ও পঞ্চদশ লুইয়ের আমলে বিভিন্ন যুদ্ধে যোগদানের ফলে ফ্রান্সের প্রচুর অর্থ ব্যয় হয়েছিল, যা ফরাসি অর্থনীতিকে দুর্বল করে দেয়। রাজকোষে সংকট। উপরোক্ত কারণে বিপ্লবপূর্ব ফ্রান্সের রাজকোষে সংকট দেখা যায়। ষোড়শ লুইয়ের সময়ে তুর্ক, নেকার প্রমুখ অর্থমন্ত্রী অভিজাতদের বিরোধিতায় আর্থিক সমস্যা সমাধানের কাজটি সঠিকভাবে করতে না পারায় রাজকোষ প্রায় শূন্য হয়ে পড়ে। অর্থনৈতিক সংকট। জনসংখ্যা বৃদ্ধি, মুদ্রাস্ফীতি ইত্যাদির ফলে প্রাক বিপ্লব পর্বে ফ্রান্সের অর্থনৈতিক সংকট তীব্র আকার ধারণ করে। প্রাকৃতিক দুর্যোগের ফলে শস্যহানি ঘটলে এই সংকট আরও প্রবল হয়। ফ্রান্সের এই অর্থনৈতিক বিপর্যয় কালক্রমে ফরাসি বিপ্লব সংগঠনে ইন্ধন জুগিয়েছিল। পরে প্রশ্ন দেখে নাও তোমরা, টিকা লেখো কোট নেপোলিয়ন। এর উত্তরটা আমি আর বলছি না, লিখে নাও, নয়তো তোমরা দেখে নাও। পরের প্রশ্ন, নেপোলিয়নকে কেন বিপ্লবের সন্তান বলা হয়? এর উত্তরটাও তোমরা স্ক্রিনশট করে লিখে নিতে পারো বা পজ করে দেখে নিতে পারো। পরের প্রশ্ন, মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা কী ছিল? এর উত্তরটি তোমরা দেখে নাও, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটি কিন্তু। পাঁচের দাগের প্রশ্নগুলি এবার তোমরা দেখে নাও। 15-16টি বাক্যে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, যেখানে প্রতিটি প্রশ্নের মান থাকবে 8 করে। 8 × 1 = 8। প্রথম প্রশ্ন আছে, ফরাসি সংবিধান সভার কার্যাবলী আলোচনা করো। এর উত্তরটি তোমরা দেখে নাও। পরের প্রশ্ন, নেপোলিয়নের রাশিয়া অভিযানের কারণ কি? এই অভিযান ব্যর্থ হলো কেন? এর উত্তরটাও তোমরা দেখে নাও স্ক্রিনে। তো আজকের প্রশ্নটা ঠিক এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে তোমার একই ক্লাসের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তো চলো, দেখা হচ্ছে পরের প্রশ্ন উত্তর নিয়ে।